থেকে এই রূপে আমার সামনে আসার আগে ভেবে চিন্তে আসবে, কেননা প্রতিবার তো আর তোমায় ছেড়ে দেবো না। ইয়ানা কিছু বলতে পারছে না, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। একটু আগে কি হলো ওর মাথায় ঢুকছে না। ও ভাবতেও পারেনি যে আদ্র এমনটা করবে। তখনই ওর কিছু একটা মনে হতে আদ্রর কাছ থেকে সরে এসে হাতের তালু দিয়ে ঠোঁটটা মুছে বলল, অফিসে কে যেন বলেছিল যে তার নাকি কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, আবার সে নাকি কোনো মেয়েকে পাত্তা দেয় না, তার নিজের উপর তার অগাধ বিশ্বাস আছে। হুম, তাহলে এখন এটা কি হলো? আদ্র নিজেকে ঠিক করে বলল, হ্যাঁ তো, আমি এখনো বলছি আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই। এখন যা কিছু হলো সব কিছুর জন্য তুমি দায়ী। এইরকম হট লুকে যদি আমি আসতাম তাহলে তুমিও আমার উপর ভুল করে ফেলতে। ওকে? কি? আপনি কেন এসব পড়তে যাবেন? আর আপনাকে এই শাড়ি পরলে ভালোই লাগবে, তবে ব্লাউজটা হবে না। আপনার যে বডি বানাইয়া দিয়ে ব্লাউজ বানানো লাগবে। হোয়াট? আমি কেন এসব করতে যাব? আর ইউ লস্ট ইউর মাইন্ড? বারে, আপনি তো এক্ষুনি বললেন যে আপনিও যদি এই লুকে আসেন তো আমিও এমন ভুল করে বসবো। তাই জন্যই তো বললাম। তবে আপনি শাড়িটা নিতে পারেন, ব্লাউজটা হবে না। আরে আমি তো, ওকে বাদ দাও। তোমার ওই মোটা মাথায় আমার কথা ঢুকবে না, এই জন্যই তো আমি তোমায় ইডিয়েট বলি। হোয়াটএভার, আমি নিজে যাচ্ছি। তোমারও যদি খিদে পায় তাহলে আসতে পারো। এই ড্রেসে বেশিক্ষণ থেকো না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি অসুস্থ। মজা করে কথাটা বলে বাঁকা হেসে আদ্র বেরিয়ে গেল। আদ্র কি বলেছে সেটা বোধগম্য হতেই ইয়ানা চোখ মুখ কুঁচকে বলল, ছি ছি ছি, কি সব বলে গেল! লোকটা লজ্জা শরম সব ব্যাংকে রেখে আসছে নাকি? তারপর ইয়ানাও ড্রেস চেঞ্জ করে নর্মাল একটা শাড়ি পরে নিচে গেল। দেখলো অলরেডি সবাই টেবিলে বসে গেছে, তবে অন্তরা আপু নেই, উনি ওনার রুমেই আছে। এই অবস্থায় বেশি ওপর নিচ না করাই ভালো। আজকে বিকেলেই আকাশ ভাইয়া এসছে, উনিও ডাইনিং টেবিলেই বসে আছে, পরশের পাশের চেয়ারে। আমাকে দেখেই উনি বলল, আরে পরশের কিউটি পাই আর আমার সুইট ভাবি, ভালো আছেন? জি ভাইয়া। আর আপনি আমায় অমিত ভাইয়ার মতো তুমি করেই বলতে পারেন, কেননা আমি আপনার ছোট। ওকে, এখন তাহলে তুমিও বসে পড়ো। আদ্রের মা আর বাবা আগেই খেয়ে ওপরে ওনাদের রুমে চলে গেছে। বর্তমানে টেবিলে পরশ, অনিক, আদ্র, ইয়ানা আর আকাশ আছে। সবাই খাওয়ায় ব্যস্ত। তখনই পরশ ফট করে বলল, আরে চাচু, তুমি ছোটে লাল লাল ওটা কি নিয়েছো? এটা তো আমাদের স্কুলের মিসরা নেয়। এটা কি তুমি ওদের কাছ থেকে এনে নিয়েছো? পরশের কথায় সবাই খাওয়া ছেড়ে আদ্রের দিকে তাকালো। দেখলো সত্যি আদ্রের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এতক্ষণ কেউ খেয়ালই করেনি। ইয়ানা তো একবার তাকিয়ে আর তাকায়নি। ওর লজ্জায় যান যায় যায় অবস্থা। এখন সবাই কি ভাববে? অনেক আদ্রকে একটা গোতা দিয়ে বলল, বলো না চাচু, তোমার ঠোঁটে মেয়েদের লিপস্টিক কেন? কেউ কি তোমায় কিসিমিসি দিয়েছে নাকি? কি বলো আকাশ? অনেক চোখ মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, বলো আদ্র ভাইয়া, তোমার ঠোঁটে লিপস্টিক কেন? আজকাল কি তুমিও ইয়ানা থেকে লিপস্টিক শেয়ার করো? বলো বলো। আদ্র তো পড়ে গেছে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে। তবুও মুখে রাগ এনে বলল, খাওয়ার সময় এত কিসের কথা? আর কি কখন থেকে লিপস্টিক লিপস্টিক করছিস সবাই? কেন ভাইয়া, তোর বউ নেই? তুই বুঝি তোর বউকে কিস মিস করিস না? আর বাচ্চার সামনে এসব কি ধরনের মজা? পাপ্পা কিসিমিসি কি? এই রে, হয়ে গেল। কিছু না আব্বা, তোমার তো খাওয়া শেষ, তুমি যাও দাদুর কাছে যাও। এখানে থেকে আমার ইজ্জতের 12টা বাজাও না। আমি তো ভুলেই গেছিলাম তোমার চাচ্চু একটা জিনিস, আর তুমিও সেই লেভেলেরই। ইয়ানা তো লজ্জায় মরি মরি অবস্থা। এখানে দেখছি কারোর কোনো লজ্জা নেই, ছোট বাচ্চার সামনে কি সব কথা বলছে। এদের সাথে আমার আর খাওয়া হবে না। তাই কোনো রকমে বললাম, আমার খাওয়া শেষ। ভাইয়া, আমি পরশকে নিয়ে যাচ্ছি, এসো চাম। তোমরাও না খাওয়ার সময় শুধু কথা বলো। তোমাদের জন্য মাঝখান থেকে পরশের কিউটি পাই আর আমার সুইট ভাবির খাওয়াই হলো। তা আদ্র ভাইয়া কিসমিসি কি গো? আকাশের কথায় আদ্র আকাশের দিকে এমনভাবে তাকালো যে আকাশের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না থাক, আমি না হয় বিয়ের পরই বউয়ের থেকে শুনে নেব কিসমিসি কি। দুলাভাই না মানে অনেক ভাইয়া, ডালের বাটিটা দাও তো, ডাল খাবো। উফ, ওনাদের সাথে তখন ভালো করে খেতেই পারিনি, এখন আবার পেটের মধ্যে গুড়গুড় করছে, যেন খিদের চোটে এই ইঁদুরগুলো সব যুদ্ধ শুরু করে দিয়েছে। ইয়ানার ভাবনার মাঝে আদ্র প্লেটে করে খাবার নিয়ে রুমে আসলো।
এই যে মিসেস ইডিয়েট, খাবারটা খেয়ে নি। তখন তো লজ্জায় লাল নীল গোলাপি হয়ে না খেয়েই চলে আসলেন। খাবারটা দিলেই তো হয়, সাথে এত কথা বলার কি দরকার বুঝি না। আমি খাবো না। সত্যি তো? হুম। ওকে, তাহলে আমি খাবারটা নিচে রেখে আসি, তুমি শুয়ে পড়ো। ওকে। এই বলে আদ্র বেরিয়ে যেতে গেল। মনে মনে বলল ইয়ানা, কি খারাপ লোক, একবার বললাম আর অমনি নিয়ে যাচ্ছে, আর দুই একবার জিজ্ঞেস করলে কি হতো। মনে মনে বলল ইয়ানা। শুনুন, কাউকে একবার কিছু জিজ্ঞেস করলে কুকুর কামড়ায়, আপনি আমায় আবার জিজ্ঞেস করেন যে আমি খাবো কিনা, তাহলে আপনাকে আর কুকুর কামড়াবে না। ইয়ানার কথায় আদ্র নিজের বৃদ্ধা আঙুল দিয়ে কপাল চুলকে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, আমার কুইন। তো মিসেস ইয়ানা, আপনি কি খাবারটা খাবেন নাকি আমি রেখে আসবো? ওকে, আপনি যখন এতবার করে বলছেন তখন খাওয়াই যায়। আমি আবার কারোর কথা ফেলতে পারি না। দেন প্লেটটা। আর আমি কিন্তু নিজে থেকে খাচ্ছি না, আপনি এতবার করে বললেন তাই খাচ্ছি। ওকে। সেটা তো দেখতেই পাচ্ছি, আমি তো আর অন্ধ নই। সকালে আকাশ সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কেননা ওর আবার ভার্সিটিতে কাজ আছে। যদিও আজকে শুক্রবার, ভেবেছিল আজকের দিনটা মজা করে এ বাড়িতে সবার সাথে কাটাবে, কিন্তু তার হলো না। ফোন আসায় এখন বেরিয়ে যাচ্ছে। তাই অন্তরাকে বলে চলে যাচ্ছে। রাতে অবশ্য সবাইকে বলছে যে সকালে চলে যাবে। আজকে বন্ধের দিন বিদায়, কেউ এখনো ওঠেনি। শুধু আদ্র উঠে জগিংয়ে গেছে আর ইয়ানা রান্নাঘরে। তখনই কলিং বেল বেজে উঠল। সুইট ভাবি, তোমায় কষ্ট করে আসতে হবে না, আমিই খুলে দিচ্ছি। আকাশ দরজা খুলে দেখলো রোজা দাঁড়িয়ে আছে। রোজাকে ভালো করে চেনে না শুধু আদ্র, আর ইয়ানার বিয়ের দিন দেখেছিল, তাও ভালো মনে নেই। বাবা, আজকাল দেখি দিনের বেলায়ও চাঁদ উঠে। সকাল সকাল চাঁদ মুখ দেখলাম, আজকে সারাদিন মনে হয় খুব ভালো যাবে। আকাশের কথায় রোজা ভ্যাবাচাকা খেয়ে গেল। চেনা নাই জানা নেই, হঠাৎ করে যদি কোনো অচেনা ছেলে এভাবে বলে তাহলে অবাক হবারই কথা। তবুও রোজা কোনো রকমে ভাঙা ভাঙা স্বরে বলল, বাবা বলছি যে বাসায়। বাসা খুঁজছেন আপনি? এত সকালে কেউ বাসা খুঁজতে আসে নাকি? আর এখানে আসার সময় দেখেননি গেটে বড় বড় অক্ষরে লেখা আছে এটা একটা বাড়ি, এখানে বাসা পাবেন না? কিন্তু কি কিন্তু কিন্তু করছেন? বলছি তো এখানে কেউ বাসা ভাড়া দেয় না, তবে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতেই পারি। রোজা পড়েছে বিপদে, এমনিতে একটা ঝামেলা হয়ে গেছে, তার জন্য ইয়ানার কাছে এসেছি। তার মধ্যে এই লোকটা সে কখন থেকে পাগলের মতো বকবক করেই যাচ্ছে। কি যে করি। আকাশের কারোর সাথে কথা বলা দেখে ইয়ানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজার দিকে গেল। এ কি রোজা, তুই এখানে? ইয়ানা, অবশেষে তোকে পেলাম। এই তার ছেঁড়া লোকটার জন্য তো আমি ভেতরেই ঢুকতে পারছিলাম না। কি? আমি তার ছেঁড়া? সুইট ভাবি, এটা কে? এত বড় সাহস আমাকে বলে আমি নাকি পাগল? এত বড় সত্যি কথা উনি জানলো কিভাবে? না মানে উনি কে? আকাশ ভাইয়া, ওর কথা আপনার হয়তো মনে নেই। ও হলো আমার বান্ধবী রোজা। তা রোজা, তুই হঠাৎ এখানে, তাও আবার এত সকালে? সব ঠিক আছে তো? আম্মু কেমন আছে? আম্মুর কিছু হয়নি তো? না না, তেমন কিছুই না। তুই এত উত্তেজিত হোস না, আন্টি ভালো আছে। আসলে আমি না বাসা থেকে পালিয়ে এসেছি। কি? কিন্তু কেন? আচ্ছা তুই আগে ভেতরে আয়, তারপর সবকিছু শুনবো। ইয়ানার রুমে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে রোজা। আকাশ তখনই চলে গেছে, ওর কাজ আছে, তাই আর দেরি করেনি। ইয়ানার রোজার মাথায় হাত দিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল, আচ্ছা এখন তো বল কি হয়েছে। দেখ, তুই না বললে আমি জানবো কিভাবে। বল আমায় কি হয়েছে, আর বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন? আন্টি আঙ্কেল কিছু বলেছে? ইয়ানা, তুই তো জানিস আমি এখনই বিয়ে করতে চাই না। তোর মনে নেই আমরা কি বলতাম? বলতাম যে আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার এমন লোকের সাথে যার কিনা বয়স অনেক। আচ্ছা, বয়স হলে সমস্যা ছিল না, কিন্তু উনি বলেছেন যে বিয়ের পর নাকি মেয়েদের বাড়ি থেকে বেরোনো নিষেধ, আর চাকরি তো করাই যাবে না। আমি তবুও ওনাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু উনি আমার গায়ে হাত তুলেছে। বলেছে মেয়েদের বেশি কথা বলতে না, সব সময় পায়ের কাছে থাকতে হয়। এটা কেমন কথা বল? আমি বাবা মাকে সব কিছু বলেছি, কিন্তু ওরা আমার কথা বুঝতেই চাচ্ছে না। জানি না ওই লোকটা কি এমন বলেছে যে বাবা তো আজকে রাতেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই কোনো রকমে পালিয়ে এসেছি।
বলিস কি? লোকটার কত বড় সাহস, এভাবে উনি তোর গায়ে হাত তুলতে পারেন না। আর আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আঙ্কেলের মতো মানুষ কিভাবে ওই লোকটার সাথে তোর বিয়ে দিতে চাইছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আগে মিস্টার আজও আসুক, তারপর দেখি উনি কি বলেন। আর এভাবে কাঁদিস না, তো ভালো লাগছে না। ইয়ানাদের কথার মাঝে আদ্র রুমে আসলো। গা একদম ঘেমে গেছে। রুমে এসে রোজাকে দেখে বলল, আরে রোজা, তুমি এত সকাল সকাল কি ব্যাপার? কোনো সমস্যা? ও আপনি চলে এসেছেন? শুনুন, আপনার সাথে আমার কথা আছে, একটু এদিকে আসুন। সিরিয়াস মুখ করে বলল আদ্র। কি ব্যাপার, সকাল সকাল চিপাই যেতে বলছো? মতলব কি তোমার, বলো তো? কালকের মতো কিছু দেখাবে নাকি? ছি, আপনার চিন্তা ভাবনা দেখছি দিন দিন অধঃপতন ঘটছে। আমার খেয়ে দেয়ে কাজ নেই, আপনাকে চিপায় ডাকতে যাব? ওসব বাদ দিন, আসল কথা শুনুন। তারপর ইয়ানা আদ্রকে রোজার বিষয়টা সবটা খুলে বলল। সবটা শুনে আদ্র এক হাত কোমরে আর অন্য হাতের বৃদ্ধা আঙুল দিয়ে নিজের থুতনিতে চুলকাতে চুলকাতে বলল। আচ্ছা, তুমি চলো, আমি দেখছি ব্যাপারটা। আদ্র রোজার কাছে গিয়ে দাঁড়ালো। আদ্রকে দেখে রোজা বিছানা থেকে উঠে দাঁড়ালো। রোজা, আমার না কোনো ছোট বোন নেই। আমার ছোট বোন, আচ্ছা, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যাতে আমার একটা ছোট বোন থাকে, তাকে আমি কাঁধে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো। তাই আম্মুকে বলেছিলাম, কিন্তু আম্মুর অপারেশন করা ছিল, তাই আমার সেই আশাটা পূরণ হলো না। কিন্তু এখন আমার মনে হচ্ছে আল্লাহ তোমার মাধ্যমে আমার সেই আশাটা পূরণ করেছে। তুমি চাইলে এখানেই আমার ছোট বোন হয়ে থাকতে পারো, আর আমিও চাই যাতে তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। আর তুমি আর ইয়ানা তো একই সাথে পড়তে, তার মানে ইয়ানাদের মতো তোমারও অনার্স শেষ। কালকে তোমার সব সার্টিফিকেট সহ সব দরকারি কাগজপত্র নিয়ে ইয়ানার অফিসে চলে এসো, কাল তোমার ইন্টারভিউ আছে। আদ্রের কথা শুনে ইয়ানা তো হাঁ করে আদ্রের দিকে তাকিয়ে আছে। এই গম্ভীর লোকটাও এত সুন্দর করে কথা বলতে পারে ও জানাই ছিল না। রোজ আদ্রের দিকে তাকিয়ে ভাইয়া বলে কেঁদে ফেললো। আদ্র আলতো করে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে আমার মিষ্টি বোনটি এভাবে কান্না করে না। ইয়ানা, ওকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও। আজ থেকে আমার বোন আমাদের সাথেই থাকবে। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। আর এই যে ম্যাম, মুখটা বন্ধ করুন, নয়তো মশা মাছি সহ বাকি সব পোকামাকড়ও তোমার মুখের মধ্যে চলে যাবে। আর আমি অনেক ভালো বর বলে বউকে মারি না, কিন্তু আদরও করতে পারছি না। কথাগুলো বলে বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে আদ্রের কথা শুনে ইয়ানা তো অবাকের ওপর অবাক হচ্ছে। হঠাৎ করে উনি এত ভালো হয়ে গেল কিভাবে? দুপুরের দিকে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। রোজাও আছে। সবাই ওকে ভালোবেসে ওখানে থাকতে বলেছে। রোজাও ইয়ানার কথা মতো অন্তরাকে আপু বলে ডাকে। বাড়ির সবাই রোজাকে পছন্দ করে। ইয়ানা কেবলই গোসল ছেড়ে টাওয়াল গায়ে দিয়ে রুমে আসলো নিজের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিস নিতে। আদ্র এখন রুমে নেই, তাই নিশ্চিন্তে রুমে আসলো। রুমের দরজাটাও ভেরানো আছে। রুমে এসেই ইয়ানার টাওয়ালের গিটিটা ঢিলা হয়ে গেল, তাই টাওয়ালটা খুলে আবার সুন্দর করে পরে নিল। তারপর বিছানা থেকে কাপড় সহ সব কিছু হাতে নিয়ে কেবলই আবার ওয়াশরুমে যাবে, তখনই পেছনে ঘুরে দেখলো আদ্র হাঁ করে চোখ দুটো বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রকে দেখে ইয়ানা তো একবার নিজের দিকে তাকালো, তারপর আদ্রের দিকে তাকালো। একটু আগে করা কাজটা মনে করেই ইয়ানা জোরে সোরে একটা চিৎকার দিয়ে ওয়াশরুমে চলে গেল। ইয়ানার চিৎকারে আদ্রে হুঁশ ফিরল। নিজের হাত দিয়ে দুই কান চেপে ধরে একটু আগের ঘটনা মনে করে বাঁকা হাসলো। ইয়ানা তড়িঘড়ি করে সব কিছু পড়ে এসে রাগে রাগে সোজা আদ্রের দিকে গেল। তারপর ওর সামনে দাঁড়িয়ে বলল, এই খারাপ লোক একটা, কারোর রুমে আসতে গেলে নক করে আসতে হয়, জানেন না? আরে কুল কুল, এত রেগে যাচ্ছ কেন? আর অন্য কোনো লোক তো আর দেখেনি, তোমার নিজের বডি তো সব কিছু দেখেছে। তবে যাই হোক, কাপড় পরেও তোমাকে হেব্বি লাগে, আর আজকে তো কাপড় ছাড়া একদম। ছি, মুখের কি ভাষা! আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আদ্রর মুখ চেপে বলল, পুলিশের কাছে গিয়ে কি বলবে? বলবে যে তোমার বর তোমার সব কিছু দেখে ফেলেছে। তোমার কথা শুনে পুলিশ তোমাকে সোজা গারদে নয়, একেবারে পাগলা গারদে পাঠিয়ে দেবে। ইয়ানার হাত মুখ থেকে সরিয়ে বলল, আপনাকে তো আমি... কি করবে? আবার সব কিছু দেখাবে নাকি? আমি কিন্তু অলওয়েজ রেডি। ইয়ানার কিছু না বলে রেগে মেগে ওখান থেকে নিচে চলে গেল। তারপর রাগে রাগে গিয়ে রোজার পাশে গিয়ে ছটাং করে বসে পড়ল।
কিরে কি হয়েছে? এমন রেগে আছিস কেন? কি হয়েছে? আরে ওনার কত বড় সাহস, উনি আজকে আবার কি বলছিলাম আমি রোজাকে ইনায়া, তোর কি রাগে সব বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কি হলো? চুপ করে গেলি কেন আদ্র ভাইয়া? কি হয়েছে? কিছু না। তখনই আদ্র এসে ইয়ানার মুখোমুখি সোফায় গিয়ে বসলো আর ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিল। তারপর টি টেবিল থেকে কফি হাতে নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলল, কি? আব আরে কফিটা তো অনেক হট, মানে গরম। ও তাই বল। আচ্ছা ইয়ানা, তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। এই যে মিস, আপনার কাছে ভালোবাসা আছে? কি? তারা আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে ভালো বাসা আছে? মানে আমার এক বন্ধু ভালো একটা বাসার খোঁজ করছিল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বাসা খুঁজে দেই? রেগে বলল রোজা। আরে রাগ করছেন কেন? এত রাগ করলে শরীর খারাপ করবে তো। সেটা আপনাকে বুঝতে হবে না। এই বলে রোজা চলে গেল। ইয়েস, একবারে ধানি লঙ্কা। দেখতে দেখতে আরো 1 মাস পার হয়ে গেল। অন্তরা এখন 9 মাস চলছে। পেট আগে থেকে আরেকটু বড় হয়েছে। আজকে বাড়িতে শুধু ইয়ানা ছাড়া আর কেউ নেই, কেননা অনিকা রাত্র অফিসে গিয়েছে। পরশকে আকাশ এসে নিয়ে গিয়েছে, আর আসার কবির কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছে। রোজা এখন আদ্রের অফিসেই চাকরি করে। আদ্র বলেছে চাকরির সাথে সাথে মাস্টারটাও করতে, যাতে মাস্টারটা কমপ্লিট করলে আরও ভালো একটা পোস্টে জব করতে পারবে। তখন ওর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালে ওর বাবা মাও বুঝতে পারবে যে তারা কত বড় ভুল করতে যাচ্ছিল। তাই ইয়ানা যেখানে ভর্তি হয়েছে, রোজাও সেই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। অন্তরা বাসায় একা থাকবে বলে ইয়ানা আজকে অফিসে যায়নি, অন্তরার কাছেই রয়েছে। শোনো না ইয়ানা, আমার না খুব আচার খেতে মন চাচ্ছে। সাদা আচার রোদে দেওয়া আছে, তুমি একটু গিয়ে আনবে প্লিজ। এভাবে বলছো কেন আপু? আমি এক্ষুনি আনছি, তুমি এই জুসটা খেতে লাগো। আর হ্যাঁ, বিছানা থেকে একদম নামবে না বলছি, আমি না আসা পর্যন্ত। ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে, তুমি যাও। শোনো, চালতার আচার আর আমের আচারটা আনবে, ঠিক আছে? ওকে আপু, তুমি থাকো, আমি এক্ষুনি আনছি। ইয়ানা রুম থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল। অন্তরা বিছানায় বসে জুসটা খাচ্ছিল, কিন্তু অর্ধেককে আর খাইতে মন চাচ্ছিল না। তাই টি টেবিলের উপর রাখতে গেল, কিন্তু টেবিলটা দূরে ছিল। তাই কোনো রকমে রাখতে গিয়ে গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। যা, গ্লাসটা তো ভেঙে গেল। আমি কি নেমে এগুলো পরিষ্কার করব? না থাক, ইয়ানা আমায় নামতে নিষেধ করেছে। ও না আসা অবধি নামা যাবে না। কিন্তু ওই জানালাটা বন্ধ করলে ভালো হতো, রোদটা মুখে লাগছে। অন্তরা অনেক ভেবেচিন্তে আস্তে করে নিচে নেমে হেঁটে গিয়ে জানালার পর্দা ফেলে জানালাটা বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে করে বিছানার দিকে আসতে গেলে অসাবধানতায় নিচে পড়ে থাকা জুসের স্লিপ কেটে নিচে পড়ে গেল। যদিও চিত হয়ে পড়েছে, তবুও পেটে অনেকটা ব্যথা হয়ে পেয়েছে। উফ, অনেকটা দেরি হয়ে গেল। না জানি আপু একা একা কি করছে। পাশের বাসার কাকিটা তো ছাড়তেই চাইছিল না। বকবক শুরু করেছে তো করেছে, আমি বুঝি না এক ছাদে থেকে অন্য ছাদে কিভাবে গল্প করে মানুষ। ইয়ানা একা একা বকবক করতে করতে রুমে চলে আসলো। আপু এই নাও তোমার আচ্ছা। ইয়ানা সামনে তাকিয়ে দেখলো অন্তরা মেঝেতে পড়ে আছে আর পায়ের কাছে রক্ত। আসলে গ্লাসে পা কেটে গেছে, তাই রক্ত বের হয়েছে অনেকটা। অন্তরা মেঝেতে পড়ে কান্না করছে, উঠতে পারছে না। তার ওপর পেটেও প্রচণ্ড ব্যথা করছে। অন্তরার এমন অবস্থা দেখে ইয়ানা যেন হতভম্ব হয়ে গেছে। হাতের আচারের বয়ামটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। ইয়ানা দৌড়ে এসে অন্তরার কাছে যেতে গেলে মেঝেতে থাকা কাঁচের টুকরোতে পা লেগে কেটে গেল। তবু কোনো রকমে অন্তরের কাছে যেতে গেলে আচারের তেলে পা স্লিপ করেই সোজা গিয়ে খাটের ওপর পড়ল। খাটের ওপর পড়লে সমস্যা হতো না, কিন্তু ইয়ানা খাটের শটাঙের ওপর পড়েছে ও পেটে অনেক ব্যথা পেয়েছে। একে তো পা কেটে রক্ত ঝরছে, তার ওপর পেটে আঘাত লাগায় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একেই হয়তো বলে বিপদের উপর বিপদ। তবুও ইয়ানা কোনো রকম উঠে অন্তরার কাছে গেল। আপু তোমার কিচ্ছু হবে না, আর আমাদের পিচ্ছিরও কিচ্ছু হবে না। আমি আছি তো, আমি দেখছি, তুমি আল্লাহ আল্লাহ করো। ইয়ানা, আমার খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। আর তুমি কি করবে? তোমারও তো পা কেটে রক্ত বের হচ্ছে।
মাথাও কেটে গেছে, আবার পেটও অনেকটা আঘাত পেয়েছো। তোমার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুমি চিন্তা করো না আপু, আমি দেখছি। ইয়ানার পেটে অনেকটা ব্যথা করছে, মেঝেতে রক্তে লাল হয়ে গেছে। ইয়ানার ভয় করছে অন্তরের এই অবস্থায় এত রক্ত বের হওয়া ঠিক না। ইয়ানা নিজের ব্যথাকে উপেক্ষা করে অন্তরাকে মেঝে থেকে উঠিয়ে বিছানায় শুয়ালো। তারপর ফোন নিয়ে আদ্রকে কল দিল, কিন্তু আদ্র মিটিংয়ে থাকায় ফোন ধরতে পারলো না। ইয়ানা অনেকবার কল দিল, কিন্তু ফোন বেজে বেজে কেটে গেল, ধরলো না। তাই ইয়ানা অনিককে কল দিল, কিন্তু অনিকও আদ্রুর সাথেই মিটিংয়ে ছিল, তাই ও ধরতে পারলো না। ইয়ানা কবিরাসাকেও কল দিল, কিন্তু ওনারাও ধরলো না, কেননা ওনারা সবার সাথে বসে গল্প করছিল, তাই ঠিক পাইনি। উফ, কেউ ফোন ধরছে না কেন? সবাই করছেটা কি? এখন আমি কি করব? আল্লাহ সাহায্য করো। ইয়ানা আবার অন্তরার কাছে গেল। রোজা দুপুরে লাঞ্চ টাইমে ভাবলো বাড়ি গিয়ে ইয়ানার অন্তরার সাথে খাবে, তাই অফিস থেকে বাড়ি চলে এসেছে। এসে কলিং বেল চাপলো। আপু, তুমি চিন্তা করো না, কেউ হয়তো এসছে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখছি কে আসলে। ইয়ানা পেটে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিচে নেমে গেল। ইয়ানা যেই দিকে এসেছে সারা মেঝেতে রক্ত লেগে আছে। ও কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে দরজা খুলে দেখলো রোজা দাঁড়িয়ে আছে। রোজাকে দেখে ও যেন একটু হলেও আশার আলো দেখতে পেল। এ কি ইয়ানা, কি হয়েছে তোর? আর এত রক্ত কেন? পেটেও তো রক্ত লেগে আছে, কি হয়েছে তোর? বল আমায়। ইয়ানাকে ধরে আতঙ্কিত গলায় বলল রোজা। রোজা, ওসব পরে হবে। আপুকে আর বেবিকে বাঁচাতে হবে। তুই জলদি আপুর কাছে যা, আমি গাড়ির ব্যবস্থা করে আসছি। কিন্তু তোর এই অবস্থা হলো কি করে? আর আপুর কি হয়েছে? ইয়ানা রোজাকে সব বলল। কিন্তু ইয়ানা, তোকেও তো ডাক্তার দেখাতে হবে। ওসব পরে হবে রোজা, তুই আগে আপুর কাছে যা, আমি বাইরে থেকে গাড়ি ঠিক করে আসছি। ইয়ানার জোড়াজুড়িতে রোজা উপরে অন্তরের কাছে গেল। তারপর ইয়ানা কোনো রকমে বাইরে গিয়ে একটা ট্যাক্সি ঠিক করিয়ে আনলো। তারপর দুজনে মিলে অন্তরাকে ধরে কোনো রকমে ট্যাক্সিতে বসিয়ে হসপিটালে নিয়ে চলে গেল। অন্তরাকে ওটিতে নিয়ে গেছে, এখনই নাকি সিজার করা লাগবে। রোজা অনেক বলেও ইয়ানাকে ভর্তি করাতে পারেনি। ইয়ানার অবস্থাও খারাপ, পা থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, পা অনেকটা কেটে গেছে কাঁচের সাথে লেগে, কপালেও ফুলে গেছে, আর পেটের ব্যথা তো আছেই, পেটে খানিকটা কেটেও গেছে। এমন করছিস কেন ইয়ানা? প্লিজ চল আমার সাথে, তোর চেক আপ করানোটা প্রয়োজন। অনেক জোরে আঘাত লেগেছে, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়। আর পায়েও মেডিসিন লাগাতে হবে, নয়তো ইনফেকশন হতে পারে। না রোজা, যতক্ষণ না ডাক্তার এসে বলবে আপু আর বেবি ভালো আছে, ততক্ষণ আমি নিজের কোনো পরিচর্যা করব না। কোথাও না কোথাও আপুর এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি যদি তখন ছাদে না যেতাম তাহলে এমন হতো না। তুই কেন নিজেকে দোষী ভাবছিস ইয়ানা? এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে তোর কোনো হাত নেই। তাই শুধু শুধু নিজেকে দোষ দেয়া বন্ধ কর। ওদের কথা বলার মাঝে একটা নার্স এসে বলল যে পেশেন্টের রক্ত লাগবে, কেননা অনেক রক্ত ঝরে গেছে। নার্সের কাছ থেকে রক্তের গ্রুপ জেনে ইয়ানা বলল, আমি রক্ত দিব, আমারও এই একই গ্রুপ। আপনি শিওর যে আপনি রক্ত দেবেন? কেননা আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনাকে রক্ত নেওয়ার প্রয়োজন। এসব কি বলছিস ইয়ানা? তুই কেন রক্ত দিবি? তোর এই অবস্থায় রক্ত দেয়া ঠিক হবে না। না রোজা, রক্ত তো আমি দিবই দিব। নার্স, আপনি চলুন। ইয়ানা রোজার মানা করা সত্ত্বেও নার্সের সাথে চলে গেল। রক্ত দেওয়ার পর ইয়ানা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না, মাথার মধ্যে ঘুরছে। রোজা ইয়ানাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল ও আদ্র আর অনেককে ফোন করে আসছে। প্রায় অনেকটা সময় পর আদ্র আর অনেক তড়িঘড়ি করে দৌড়ে হসপিটালে আসলো। ইয়ানা আদ্রকে দেখে কোনো রকমে দাঁড়িয়ে আদ্রের কাছে গিয়ে কিছু বলতে যেতেই আদ্র ঠাস করে ওকে একটা চড় মেরে দিল। সব সময় তুমি একদিন বেশি বুঝো, তাই না? কি মনে করো তুমি যে তুমি যা করবে সেটাই ঠিক? আমার সাথে যা করো ঠিক আছে, কিন্তু তুমি আমার ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারো না। তোমাকে আমি রেখে গেছি ভাবির খেয়াল রাখার জন্য, কিন্তু তুমি সেটাও পারলে না। আসলে কি পারো তুমি? আজকে তোমার জন্য ভাবির এই অবস্থা। আজকে যদি ভাবির কিছু হয় তোমাকে আমি ছাড়বো না, জীবনে ক্ষমা করবো না তোমায়। একটা বার কল পর্যন্ত করোনি আমায়। রোজা না কল দিলে তো জানতেই পারতাম না। ভাইয়া চল দেখি ডাক্তার কি বলে। তুই ভেঙে পড়িস না, আয় আমার সাথে। আদ্র অনেককে নিয়ে চলে গেল। পুরোটা সময় ইয়ানা ছলছল চোখে অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়েছিল, একটা টু শব্দও করেনি। রোজা ওখানে ছিল না, একটু ওয়াশরুমে গিয়েছিল।
ইয়ানা পেছনের দিকে তাকিয়ে একবার ওটির দিকে তাকিয়ে আবার আদ্রের দিকে তাকিয়ে পেটে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। রোজা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো আদ্র, অনেক, আকাশ, আদ্রের বাবা মা সহ অন্তরার বাবা মাও দাঁড়িয়ে আছে। পরশ মুখটা ছোট করে বসে আছে। আদ্র আসার পথে সবাইকে বলে দিয়েছে, কিন্তু এদের মাঝে কোথাও ইয়ানা নেই। রোজা ওদের দিকে এগিয়ে এসে বলল, আর আপনারা সবাই চলে এসেছেন, যাক ভালোই হয়েছে। কিন্তু ইয়ানা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি কোথাও গিয়েছে? তুমি এখনো ওর কথা বলছো? ওকে বাদ দাও। তোমাকে অনেক ধন্যবাদ রোজা। সত্যি আজকে তুমি না থাকলে ভাবি যে কি হতো। কিন্তু আদ্র ভাইয়া, আমি তো... রোজা কিছু বলার আগেই নার্স একটা টাওয়ালে জড়িয়ে বেবিকে আনলো। এই যে বেবি, আর বেবি আর মা দুজনেই ভালো আছে। আর মেয়ে বেবি হয়েছে। অনেক বেবিকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে চুমু খেলো। সবাই বেবিকে পেয়ে অনেক খুশি। তখনই নার্স বলল, আর হ্যাঁ, উনি কোথায়? যিনি রক্ত দিলেন, ওনার অবস্থাও তো ভালো না দেখলাম, অনেকটা দুর্বল ওনার। তো এখন রেস্ট নেওয়ার প্রয়োজন। আপনারা বরং ওনাকে এখানেই ভর্তি করিয়ে দেন। সরি, বুঝলাম না। আপনি ঠিক কার কথা বলছেন? উনি ইয়ানার কথা বলছে ভাইয়া। মানে? মানেটা না হয় অন্তরা আপুর থেকে শুনে নিয়েন। তবে আমি চিন্তিত, আপনি যা করেছেন সেটা যদি অন্তরা আপু শোনে, তিনিও আপনার সাথে কথা বলবে কিনা সন্দেহ। আপনি ইয়ানাকে হয়তো খারাপ কিছু বলেছেন, তাই জন্য ও এই শরীর নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি ওকে চলে যেতে বলেছি। ওর এখানে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তুমি বারবার এই শরীর শরীর করছো কেন? কি হয়েছে ওর? বললাম তো, সেটা না হয় অন্তরা আপুই বলবেন, কেননা উনি আমার থেকে ভালো জানেন আসলে কি হয়েছে। অন্তরাকে কেবিনে দেওয়া হলে সবাই অন্তরাকে দেখতে কেবিনে গেল। অন্তরার পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে আছে। এখনও অনেকটাই সুস্থ। অনেক বেবি নিয়ে গিয়ে অন্তরার পাশে বসলো। পরশ লাফাতে লাফাতে এসে বলল, মাম্মাম দেখো, বনু হয়েছে। অনেক সুন্দর দেখতে, ছোট্ট পরি। দেখো অন্তরা, আমাদের মেয়ে কেমন পিট পিট করে সারা রুম দেখছে, চোখে একটু ঘুম নেই। বেবি পরে দেখবো। অনেক আগে বলো ইয়ানা কোথায়? আচ্ছা, ওকে কি তোমরা এই হসপিটালেই ভর্তি করেছো? আর আদ্র, তুমি এখানে কেন? ইয়ানার কাছে যাও, ও নিশ্চয় পাশের কেবিনে একা আছে। তোমরাও না, সত্যি বেবি তো পরেও দেখতে পারবে। এভাবে মেয়েটাকে একা রেখে চলে আসলে? চলো, আমাকে নিয়ে যাও ওর কাছে। ওর নিজের হাতে বেবি আমার কোলে দিবে, তারপর আমি বেবিকে কোলে নেব। তার আগে নেব না। আজকে আল্লাহ ওর মাধ্যমে আমার বেবি আর আমাকে বাঁচিয়ে দিয়েছে। ও না থাকলে যে কি হতো। চলো চলো, ওর কাছে যাই। ও বেবিকে দেখলে অনেক খুশি হবে। ওয়েট ভাবি, তুমি এসব কি বলছো? আর ইয়ানা কেবিনে থাকবে কেন? ওকে হসপিটালে ভর্তি বা করবো কেন? কি হয়েছে ওর? আর আজকে ওর জন্যই তোমার এই অবস্থা। তাই আমি ওকে এখান থেকে চলে যেতে বলেছি। কি? এটা তুমি কি করছো আদ্র? এটা তুমি মোটেও ঠিক করনি। মেয়েটাকে তুমি তাড়িয়ে দিলে। এটা তুমি কিভাবে করতে পারলে? ভাইয়া এটাই করেছে আপু। তুমি জানো না, ওর অবস্থাও বেশি ভালো না, কতটা রক্ত বেরিয়ে গেছে। তার ওপর আবার এই শরীর নিয়ে তোমাকে রক্ত দিচ্ছে। কি? এটা তুমি কি বলছো রোজা? ইয়ানা রক্ত দিয়েছে মানে? আসলে হয়েছেটা কি? কেউ আমায় বলবে প্লিজ? আমি বলছি ইয়ানা কি করেছে, শোনো তাহলে। তারপর অন্তরা পুরোটা বলল আদ্রকে। সত্যি মেয়েটা ভুল করেছে, নিজের কথা না ভেবে আমার আর বেবির কথা ভেবে সত্যি অনেক ভুল করেছে। তার জন্যই তো ওর এরকম একটা ব্যবহার পাওয়া হলো। তুমি সত্যি অনেক বড় ভুল করেছো আদ্র। আমি এখন ইয়ানার সামনে যাব কি করে? নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে আজকে। আমার জন্য মেয়েটা এতটা কষ্ট সহ্য করছে। না জানি মেয়েটা এখন কোথায়, কি অবস্থায় আছে। রোজা তো ইতিমধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্তরার কথা শুনে আদ্রের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আদ্র কয়েক পা পিছিয়ে গেল। তারপর কিছু একটা ভেবে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আরে আদ্র, শোন, কোথায় যাচ্ছিস? ওকে যেতে দাও অনিক। ও যে ভুল করেছে সেটা ওকেই শুধরাতে হবে। তবে আমি জানি না ইয়ানা আদৌ ওকে ক্ষমা করবে কিনা। আদ্র কেবিন থেকে বেরিয়ে নিজের ফোনটা বার করে ইয়ানাকে কল দিতে গেল। তখনই দেখলো ওর ফোনে মিস কল উঠে আছে। তার মানে ইয়ানা আমায় কল করেছিল। শিট, আমি কি করে এত বড় ভুল করলাম?
ভাবি তো বললো ওর শরীরের অবস্থা ভালো না। কোথায় গেল ইয়ানা? প্লিজ ফিরে এসো, একটাবার আমার ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দাও। আদ্র ইয়ানার মাকে কল দিয়ে জিজ্ঞেস করলো ইয়ানা ওখানে গিয়েছে কিনা। ইয়ানার মা বলল যায়নি। আদ্র বলল যদি ইয়ানা ওখানে যায় তাহলে যেন আদ্রকে বলে। ইয়ানার মা আদ্রকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আদ্র কোনো রকম একটা মিথ্যে বলে ফোনটা কেটে দিল। ইয়ানা ও বাড়ি যায়নি, তাহলে কি ইয়ানা বাড়িতে গিয়েছে? আদ্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে দ্রুত বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে দরজা খুলতেই দেখলো ড্রয়িং রুমে রক্ত, তাও আবার পায়ের ছাপ। এটা নিশ্চয়ই ইয়ানার রক্ত। ইস, কতটা কষ্ট হচ্ছে আমার ইয়ানা। আর আমি কিভাবে পারলাম ওকে আরো কষ্ট দিতে? আদ্র ইয়ানার নাম ধরে ডাকতে ডাকতে উপরে চলে গেল। সবগুলো রুমে দেখলো কিন্তু কোথাও ইয়ানাকে পেল না। তারপর অন্তরার রুমের সামনে গিয়ে কাঁপা কাঁপা হাতে রুমের দরজাটা খুলতেই দেখলো পুরো ফ্লোর জুড়ে শুধু রক্ত লেগে আছে, কিন্তু রুমের কোথাও ইয়ানা নেই। তার মানে ইয়ানা এখানেও আসেনি, তাহলে গেল কোথায় ও? আদ্র দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। যে হাত দিয়ে ইয়ানাকে চড় মেরেছিল সেই হাতটা জোরে দেয়ালের সাথে ঘুষি মারল। তারপর ফ্লোর থেকে একটা ভাঙা কাঁচের টুকরো উঠিয়ে হাতের জোরে চেপে ধরে চেঁচিয়ে বলল, আদ্র, এই নাকি তুই ইয়ানাকে ভালোবাসিস? তাহলে নিজের ভালোবাসার উপর একটু বিশ্বাস রাখলি না কেন? কেন ওকে জিজ্ঞেস করলি না সে কি হয়েছিল? তুই অনেক বড় ভুল করেছিস, তোর তো শাস্তি পাওয়াই উচিত। আদ্র একা একাই কথাগুলো বলছিল আর চোখ দিয়ে অঝোরধারায় পানি পড়ছে। এদিকে কাঁচের টুকরোতে ওর হাত কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। ইয়ানা আস্তে আস্তে নিজের চোখটা খুলল। মাথাটা ভীষণ ব্যথা করছে। পাটা নাড়াতে গিয়ে অনেক ব্যথা পেল। পেটের মধ্যে মনে হচ্ছে কেউ যেন ব্যথার পাহাড় বসিয়ে দিয়েছে। ইয়ানা ভেবেছিল ও চোখ খুলে আদ্রকে দেখবে, কিন্তু না, ওর সামনে সুহাগ দাঁড়িয়ে আছে। তখন হসপিটাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই মাথাটা কেমন ঘুরে উঠল, তারপর আর কিছু মনে নেই। কিরে, এখন কেমন লাগছে? কোথাও ব্যথা করছে? ডাক্তারকে ডাকবো? না সোহাগ ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে এখন বলতো, তুই ওভাবে রাস্তায় পড়েছিলি কেন? আর তোর এই অবস্থায় বা হলো কি করে?